সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের একেবারে নিয়মিত আয়োজন ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং অর্থনীতিতে সফল কাম সেই সকল ব্যক্তিত্বদের নিয়ে আজকের আমাদের আয়োজন। দেখছেন ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার শিল্পলোক। স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা আজকে কথা বলবো যুক্তরাষ্ট্র নির্বাচন ও পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে কিরূপ প্রভাব ফেলতে পারে এমনটি নিয়ে। সঙ্গে আছেন বিশেষজ্ঞ অতিথিবৃন্দ, পরিচিত হয়ে নেবো একে একে তাদের সাথে। আমাদের প্রথমেই যুক্ত হয়েছেন আমাদের সাথে সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বিসিসি। ওকে, মাই ব্যাড স্যার, আপনি যদি একটু বলতেন ওকে। প্রাক্তন সভাপতি, তিনি আমেরিকান অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সারা কামাল, প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেসিআই। সাথে আরো যুক্ত হয়েছেন জসিমউদ্দিন মাসুম, চিফ অপারেটিং অফিসার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। আর একেবারে শেষে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার নীতি সাঞ্জনা, কর্পোরেট ব্যক্তিত্ব, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। প্রথমে আমি সৈয়দ আলমাস কবির আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সারা পৃথিবী এখন উত্তাল, তো এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন এবং এটি পরবর্তীতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ। অবশ্যই, যদিও ইলেকশনটা হচ্ছে অন্য একটি দেশের, কিন্তু যেহেতু এটা যুক্তরাষ্ট্রের ইলেকশন এবং এখানে ধরেন অনেক জিওপলিটিক্যাল এবং ইকোনমি এটা গভর্ন করে এরকম একটা দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সারা পৃথিবীতে, তো সেইখানে কি ধরনের চেঞ্জ আসতে যাচ্ছে, কি ধরনের পলিসি চেঞ্জ আসতে যাচ্ছে এ নিয়ে কিন্তু সবাই খুব উৎসুক। এবং আমরা দেখেছি যে গোটা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু আমরা সবাই খুব এটা নিয়ে কিউরিয়াস ছিলাম, আমরা ফলো করছিলাম ইলেকশন, মানে যেদিন ইলেকশন শুরু হলো, মানে 3 নভেম্বর থেকে, এবং আমরা শেষ পর্যন্ত যখন নতুন প্রেসিডেন্ট পাওয়া গেল গত রাতে, জো বাইডেন এবং কমলা হ্যারিস, আমরা তখন কিন্তু মোটামুটি একটা বেশ একটা আনন্দ একটা দেখতে পেরেছি। আমার মনে হয় এটা 2-3টা রিজনে। 1 নম্বর রিজন হচ্ছে যে ডিভিশনটা আমরা একটা দেখছিলাম গত 3-3.5 বছরে আমেরিকার মানে বিভিন্ন পলিসিতে, সেটা সবাই আশা করছে যে সেটা হয়তো একটা হারমোনি আসবে, আবার সবাই ইউনাইটেড হবে, এই ধরনের একটা চিন্তাধারা, এই ধরনের একটা এক্সপেকটেশন সবার মধ্যে আছে। আরেকটি হচ্ছে যে বিশেষ করে কমলা হ্যারিসকে নিয়ে, বিকজ শি ইজ দ্য ফার্স্ট উইমেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট। মানে এটা হিস্ট্রিতে প্রথম যে একটা যে গ্লাস সিলিং সবসময় ছিল, যে মেয়েরা একটা জায়গা পর্যন্ত যে একটা উচ্চতায় গিয়ে তারপরে আর যেতে পারছিল না। হিলারি ক্লিন্টন 4 বছর আগে ট্রাই করেছিলেন কিন্তু তিনি পারেননি। কমলা হ্যারিস কিন্তু সেই গ্লাস সিলিংটাকে শ্যাটার করেছেন, সেটাকে ভেঙে দিয়েছেন। এবং শুধু তাই না, শুধু ফিমেল না, শি ইজ অলসো আফ্রিকান আমেরিকান, শি ইজ অলসো ফ্রম সাউথ এশিয়া, আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে তার হেরিটেজ। সো এইগুলো সবগুলো মিলিয়ে আমার মনে হয় আমরা একটু খুব ইমোশনাল এবং আমরা এটা নিয়ে খুব মানে উৎসুক ছিলাম আর কি। এখন আপনি যেটা বললেন নেক্সট, মানে আপনার পরের প্রশ্নটা, যে বাংলাদেশের জন্য এটা কিভাবে হবে, স্পেশালি বাংলাদেশের অর্থনীতিতে এটার প্রভাব কি পড়বে, আমার সত্যি কথা অর্থ মনে হয় যে খুব বেশি একটা ড্রাস্টিক কোনো প্রভাব বা চেঞ্জ আমরা হয়তো এখনই দেখবো না। তবে কয়েকটি ইস্যুস আমি একটু উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে 2013 সালে তখন কিন্তু জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় কিন্তু আমাদের জিএসপিটা মানে এটা বাতিল করা হয়। আমাদের যে প্রেফারেন্সিয়াল স্ট্যাটাস ছিল বাংলাদেশের, যে আমরা যে এক্সপোর্ট যে করি সেটার ব্যাপারে, সেটা কিন্তু তখনই বাতিল করা হয়েছিল। তখন বিভিন্ন কারণ ছিল, রানা প্লাজার পরপরই এটা করা হয়েছিল। তখন কিছু ওদের শর্ত ছিল যে লেবার ইস্যুস, আমাদের এনভায়রনমেন্টাল, মানে ফ্যাক্টরিতে যে এনভায়রনমেন্ট সেগুলোকে ঠিক করতে হবে। তো এগুলো সবই শর্ত কিন্তু আমরা পালন করেছি। এবং আমাদের এখনই কিন্তু এখানে ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিজ গুলো কিন্তু রয়েছে, স্পেশালি আরএমজিতে। তারপরেও কিন্তু জিএসপিটা আমরা গত কয়েক বছরে কিন্তু রিস্টোর্ড হতে দেখিনি। সো এইটা করবেন কিনা নতুন প্রেসিডেন্ট এবং নতুন অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু দেখার বিষয় বাংলাদেশের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে যে ডিউটি ফ্রি স্ট্যাটাস। আমরা ডিউটি ফ্রি স্ট্যাটাস নিয়ে অনেকদিন ধরে কিন্তু রিকোয়েস্ট করে আসছি ইউএসএ কে, যে ইউএসএ হচ্ছে আমাদের একটা ভালো এলাই, ভালো বন্ধু, আমাদের বন্ধু দেশ। সো আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলোকে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হোক, যেটা আপনার আফ্রিকার অনেক কান্ট্রিতে, সাবসাহারান যে কান্ট্রি গুলো আছে আফ্রিকা, তাদের অনেক কান্ট্রি গুলোতে কিন্তু এই সুবিধাটা তারা ভোগ করে, এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা। তো সেটা বাংলাদেশকে যাতে দেওয়া হয়, সো এটা নিয়ে আমরা অনেকদিন ধরে লবি করছি। সো এটা দেখা যাক এটা কিভাবে হয়। আরেকটা জিনিস আপনারা দেখেছেন যে গত 3.5 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উনি কিন্তু ন্যাশনালাইজেশনের দিকে, মানে অর্থাৎ একটা ন্যাশনালিস্টিক ফিলিং এর দিকে উনি গেছেন। এবং এর আগে যে আমরা বলছিলাম না গ্লোবালাইজেশন, সারা পৃথিবী সব এক, উনি কিন্তু ডিগ্লোবালাইজেশন করছিলেন। অর্থাৎ যে আউটসোর্স হতো সেগুলোকে উনি, সেই জবগুলোকে আমেরিকার মধ্যে ফিরিয়ে নিয়ে আসছিলেন। তাতে যে সমস্যাটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা যে অনেক জিনিস আউটসোর্স করি, আমাদের যেমন আইটিতে কিন্তু অনেক কাজ কিন্তু বাংলাদেশে আউটসোর্স করা হয়, এবং বাংলাদেশ যে $1 বিলিয়ন সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস এক্সপোর্ট করে থাকে, তার 35% কিন্তু ইউএসএ তে যায়। সো এই ধরনের কাজ কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা ছিল। আমরা আশা করব যে সেটা বন্ধ হবে এবং আউটসোর্স আবারও এটা ভালোভাবে চালু হবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সবচেয়ে যেটা জি, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। আমি একটু অন্য সেক্টর আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন জসিমউদ্দিন মাসুম, বর্তমানে চিফ অপারেটিং অফিসার হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স সিটি বসুন্ধরা। তো আপনার কনভেনশন সিটি বসুন্ধরা, আপনার কাছে আমার যেটা জানার ছিল সেটি হলো যে পুরোটা প্যান্ডেমিক সিচুয়েশনটাতেই কিন্তু আমরা দেখেছি যে সার্ভিস সেক্টর গুলোতে একটা মানে ব্যাপক পরিবর্তন এসেছে, আর এখনো ব্যতিক্রম নয় ফিজিক্যাল ডিস্টেন্স গুলো মেনটেনের কারণে। তো আপনাদের আসলে কেমনটি গিয়েছে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। আমাদের অন্যান্য সব প্রতিষ্ঠানের মতোই আমাদের গত মার্চ থেকে সব সার্ভিসই কাট অফ করা আছে। তো গত অক্টোবরের 4 তারিখ থেকে আমরা আবার রিস্টার্ট করেছি। তো এখানে জানেন যে সরকারের এখনো কিছু বিধিমালা আছে, যেখানে প্যান্ডেমিককে কিভাবে অ্যাডাপ্ট করতে হবে, প্যান্ডেমিকে কিভাবে গ্যাদারিং গুলো করা যাবে, কিছু কিছু নীতিমালা এসেছে, যেটা আমাদের পর্যটন বিভাগের মাধ্যমে এটা একটা এসওপি আমরা পেয়েছি একটি সরকার থেকে। তো ওইভাবে আমরা যেটা করেছি সেটি হচ্ছে যে আমরা করোনা তো আমরা জানি সবাই যে এটা নিউ নর্মাল লাইফ, এটা আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। এবং যারা বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু একটা প্রয়োজনও বটে, যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে চাচ্ছেন, সামাজিকভাবে বিভিন্ন প্রোগ্রামে আসতে যাচ্ছেন, প্রাতিষ্ঠানিক প্রোগ্রামে আসতে যাচ্ছেন, এর সাথে একটা বড় চাপ রয়েছে ব্যক্তিগতভাবে। যারা বিভিন্ন বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যা কিন্তু মানুষের রয়েছে, যেটা মানে দিন দিনে যেটা একটা পেন্ডিং হয়ে যাচ্ছে। তো ওই জায়গাগুলোতে আমরা দেখছি যে এখন মানুষ ব্যাপকভাবে একটা রেসপন্স করছে, যে তাদের ছোট আকারে হলো ডিস্টেন্স মেনটেন করে হলো তাদের আলটিমেটলি এই নিউ নর্মালের ভিতরে থেকেই, অর্থাৎ যতগুলো প্যান্ডেমিকের যত সমস্যাগুলোকে যেভাবে সরকার যে বিধিনিষেধ গুলো দিয়ে দিয়েছে, সেই বিধিনিষেধ গুলোকে পরিপালন করে যাতে তারা গ্যাদারিং করতে পারে। তো সেভাবে করে আমাদের কাছে প্রচুর সাড়া এসেছে। এই বিশেষ করে গত 15 দিনে আমি দেখছি যে প্রচুর সাড়া এসেছে, যে তারা করতে চাচ্ছে এবং সরকারও অনুমতি দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে করোনাকে সাথে নিয়েই আমাদেরকে এই ইন্ডাস্ট্রিতে যে যতটুকু ডিস্টেন্স মেনটেন করে আমাদের কার্যক্রম চালানো যায় সেটা আমরা চালানোর চেষ্টা করছি। তো এতটুকু আমার যেটা মনে হয় যে দেখুন, যে অন্যান্য সকল ইন্ডাস্ট্রির মতো আমি বলতে চাই যে সেবা খাতের যে মেজর যে বিভক্তি গুলো আছে, সে যদি ট্রান্সপোর্টেশনের কথাই বলি, ট্রান্সপোর্টেশন কিন্তু ছোট আকারে বড় আকারে সবসময় কিন্তু চালু ছিল। প্রশ্ন হচ্ছে যে নেসেসিটি, আর একটা হলো লাক্সারি। এখন দেখা গেছে যে অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি খুব বেশি হার্ট হয়েছে। তারপরে যেটা পর্যটন, গত 15 দিনে যদি আপনারা মানে যদি পরিসংখ্যান নেন, তাহলে পর্যটন যে মূল শিল্প খাত, সেখানে কিন্তু অলমোস্ট 80-90% অকুপেশন। তো এটা হচ্ছে কি যে মানুষ একবারে অনেক দিন বন্দি থাকার পরে অনেকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য বিধির বাইরে গিয়েও তারা অনেক সময় অতি উৎসাহে কাজ করে ফেলছে। এটি ঠিক নয়। তারপরও যেটা আমার মনে হয় যে সরকারের প্রচারণা যদি এভাবে অব্যাহত থাকে, আমরা যেভাবে মোকাবেলা করে এসেছি, আমার মনে হয় যে আমার এখানে সব থেকে বড় বাংলাদেশের সব থেকে বড় অনুষ্ঠানগুলো এখানে হয়, সেখানে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের বাইরে যেতে পারি না। ওইভাবে করে আমরা নিজস্ব ভাবেও সরকারের দেওয়া এসওপিটাকে আমরা নিজেরা অ্যাডাপ্ট করে নিয়েছি আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে। সেক্ষেত্রে আমাদের যারাই আসছেন, যারা আমাদের সাথে কাজ করতে আসছেন, আমরা বেশ ভালো ফিল করছি যে তাদেরকে আমরা সঠিক সার্ভিসটা দিতে পারছি। এটাই আর কি আমার দিক দিয়ে।
জি ধন্যবাদ। আমি একটু সারা কামাল আছেন আমাদের সাথে, প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেসিআই, আপনার কাছে জানতে চাইবো আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন যে জেসিআই এর আসলে মূল কার্যক্রমগুলো কি কি রয়েছে এই মুহূর্তে। Thank you for inviting me here. Actually, আজকে দিনটা অনেক ভালো because এখানে আমাদের past president, I'm sharing the forum with him, Syed Almas-Kobir, who is also the president of BASIS. So JCI is an international organization which is in more than 100 countries. এবং JCI has been there for 105 years. And if I want to say about the member base, it's more than 200,000 members. As for JCI Bangladesh, actually right now we are this year, our focus, starting from this year onwards, our focus থাকবে to develop leaders for a changing world. Because as you know, you can see that world is changing. So for that we have through the JCI Rise initiative. So that is one of our main objective, focusing on sustainable and rebuilding economies, motivating the workforce, and also, preventing mental health. Cultivating a global leadership mentality among members, amplifying their existing skills and talents through high quality events and training sessions. So this is what JCI does. So it's a totally member-based organization coming from diverse background. জি, এমপ্লয়মেন্টের কথা যেমন বলছিলেন যে আপনারা নারিশ করছেন, তো আসলে কোন পর্যায়ের মানুষদেরকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন এই ক্ষেত্রে যদি বলতেন। ওকে, এখন আমাদের এখানে যেটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে আমাদের তো আমরা যেহেতু ইটস আ টোটালি মেম্বার বেসড অর্গানাইজেশন, সো ডিপেন্ডিং অন হোয়াট আওয়ার মেম্বার ওয়ান্টস, দ্যাটস হাউ উই ওয়ার্ক। সো আমাদের কিন্তু মেম্বারদেরকে ডেভেলপ করা, ফর এক্সাম্পল আমরা কি করি, আমরা স্কুলে যাই, ইউনিভার্সিটি যাই, দেন উই গো টু দ্য ওয়ার্কফোর্স, রাইট? সো অনেক সময় দেখা যায় যে বেসিক কিছু ট্রেনিং, বেসিক কিছু স্কিলস যেগুলো আমরা আমাদের থাকে না, সো সেই টাইপের ট্রেনিং স্কিলস আমরা দিই। এবং অ্যাজ ইউ নো, দিস ইজ আ global organization, so globally যেহেতু এটা 120 countries এ present, so আমাদের কিন্তু ফোকাসটাও থাকে যে গ্লোবাল একটা মাইন্ডসেট। সো আমাদের বিভিন্ন কনফারেন্স হয়, সো কনফারেন্সে যায়, নেটওয়ার্কিংটা বাড়ে। সো দিস অ্যাকচুয়ালি অল অ্যাডস আপ টু ইয়োর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে আরো আসবো। আমাদের সাথে ব্যারিস্টার নীতি সানজানা আছেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আমেরিকার ইলেকশনটা গেছে, আমরা একটু আগে শুনছিলাম আলমা স্যার বলছিলেন যেমন যে অর্থনৈতিক একটা চেঞ্জ আসতে যাচ্ছে, তেমনি কর্পোরেট ওয়ার্ল্ডেও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষণীয় হতে পারে এমনটি আশা করা, আমি মনে করা হচ্ছে। তো আপনি এই বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন বা বিশ্লেষণ করবেন? জি, যদি আসলে আমরা ওভারঅল আপনার ইকোনমিক মানে অর্থনীতির কথা বলি, তাহলে কিন্তু আপনি দেখুন আমাদের সাথে এই সাউথ এশিয়া বিষয়ক যেই পররাষ্ট্র নীতিগুলো রয়েছে আমেরিকাতে, সেখানে কিন্তু আসলে আপনি যখনই গভর্নমেন্ট চেঞ্জ এসেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে এই বিষয়গুলোতে কিন্তু এই যে পররাষ্ট্র নীতি রয়েছে সেখানে কিন্তু মেজর কোনো চেঞ্জ আসলে আসেনি। তো তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে হয়তো বারাক ওবামার থেকে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছে, এখন আপনার জো বাইডেন, তো এখানে তার মানে আসলে আমরা প্রেডিক্ট করছি যে এখানেও হয়তো তেমন কোনো এমন ধরনের চেঞ্জ আসবে না যেটা আসলে নেগেটিভলি আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে আসলে আমাদের উপর। তো যার ফলে আসলে এই বিষয়টি বোঝা যাচ্ছে যে সবসময় কখনোই এটা নিয়ে আসলে কোনো মতানৈক্য ছিল না, সবসময় কনসেনসাস ছিল যে এই পররাষ্ট্রনীতির যে বিষয়গুলো এগুলো একইভাবে থাকবে। তো এখানে যেটি একটি প্রসঙ্গ এসেই যায়, যে অভিবাসনের কথা আমরা যেটা বলছিলাম, যে ইমিগ্রেন্ট যারা রয়েছেন তাদের বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রিভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প যিনি ছিলেন, যে যারা আমরা এমনিতেও জানি যে যারা রিপাবলিকান যারা রয়েছেন, যেহেতু তারা কনজারভেটিভ, কাজে তাদের একটি খুব স্ট্রিক্ট ইমিগ্রেশন পলিসি থাকবে, অন্যান্য সব বিষয় কিন্তু মানে একটি কনজারভেটিভ মেন্টালিটি তারা আসলে অ্যাডপ্ট করে থাকেন। এবং এখন যেহেতু আমরা আশা করছি যে ডেমোক্রেটরা এসছে পাওয়ারে, তো কাজেই এখানে কিন্তু যেহেতু তারা উদারপন্থী, কাজেই এখানে কিন্তু আমরা আশা করছি যে একটা আপনার তারা হয়তো বা এই যে ইমিগ্রেশন স্ট্রিক্ট ইমিগ্রেশন পলিসি গুলো, আমরা জানি যে অনেক আনডকুমেন্টেড বাংলাদেশি সেখানে রয়ে গিয়েছেন, তো তারা কিন্তু একটা খুব ভীতির মধ্যে ছিলেন। এবং আপনি দেখেছেন যে নির্বাচনী উত্তাপ কিন্তু সেটা শুধু কিন্তু আপনার আমেরিকার ভিতরেই সেটা তো আসলে সীমাবদ্ধ না, সারা পৃথিবীতে এটি ছড়িয়ে গেছে। এবং বাংলাদেশে আমরা দেখেছি যে এখানে পরিলক্ষিত হয়েছে, এখানে কিন্তু অনেক মানে বাংলাদেশি বংশোদ্ভূত
আমেরিকানরা আছেন যারা থাকেন। তো কাজে এখানে দেখা যাচ্ছে যে আসলে প্রত্যেকের উপরে তার একটা সমস্ত দেশে তো আমেরিকার যে কোনো পলিসি বা যখন সরকার বদল হচ্ছে সেটা সারা পৃথিবীর অন্যান্য দেশেই তো তার ইম্প্যাক্ট আসলে থাকবে। তো কাজে আমার কাছে আসলে মনে হয় যে অর্থনৈতিক ভাবে সেভাবে আমাদের তেমন কোনো পরিবর্তন মানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসার কোনো ধরনের সুযোগ আমি দেখছি না, বরং পজিটিভ কিছু হতে পারে। এবং আপনি জানেন যে বাংলাদেশেরও যে আমাদের যে বৈদেশিক নীতি ফরেন যেগুলো পলিসি রয়েছে সেটাও কিন্তু আসলে সবসময় এমন যে অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে তাদের সাথে বৈরী সম্পর্ক নয় বরং বন্ধুত্বপূর্ণ। এবং আপনি দেখবেন যে আমাদের বন্ধু তালিকায় নতুন নতুন রাষ্ট্র তারা আসলে ক্রমাগত যুক্ত হচ্ছেন। এবং এই যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ এটি তো আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের যে অর্থনৈতিক যে কোনো উন্নতির ক্ষেত্রে অন্য দেশে স্পেশালি আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের সাথে আসলে সবসময় সুসম্পর্ক বজায় রাখা এবং বায়োল্যাটারাল রিলেশনশিপ বজায় রাখা এটির ইম্প্যাক্ট তো আসলে মানে এটি তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো কাজে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সবসময় আসলে এই শক্তিশালী রাষ্ট্রগুলো এবং সকলের সাথে একটি স্বাধীনতার পরবর্তীকাল থেকেই কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসলে মেনটেন করে আসছে। এবং এখনো আসলে সরকারের পরিবর্তন যাই হোক না কেন আমার কাছে মনে হয় যে এটি আসলে ওয়াইজ হবে যে সকলের সাথেই সেই একইভাবে এতদিন আমরা যেভাবে সম্পর্কগুলো আসলে মেনটেন করে আসছি সেটা। এবং যেহেতু আমাদের অভিবাসীদের উপরে তেমন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে না, তো কাজেই আসলে অন্যান্য বিষয়গুলোর উপরে বায়োল্যাটারাল রিলেশনশিপটাকে কি করে আরো বেশি স্ট্রেনথেন করা যায় এই বিষয়গুলোকে আসলে ক্রমাগত জোর দিতে হবে। এবং বাণিজ্যিক সম্পর্কগুলোও আসলে ডিপেন্ড করে যে কি ধরনের আমার কূটনৈতিক সম্পর্ক আসলে একটি রাষ্ট্রের সাথে রয়েছে। তো কাজেই এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকারও সেটি আসলে অনুধাবন করেন এবং করেই তারা মেনটেন করে যাচ্ছেন সবসময় এই সম্পর্কগুলো। জি ধন্যবাদ, চমৎকার বলেছেন। সৈয়দ আলমাস কবির, আপনি কি বিষয়টি নিয়ে কিছু অ্যাড করতে চান? না, আমি সম্পূর্ণ একমত। উনি যা যা বলেছেন যে এখানে কূটনৈতিক সম্পর্কটা যদি আমরা ঠিকভাবে বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসায়িক সম্পর্কটাও কিন্তু উন্নতি হতে পারে। এখানে যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম যে এখানে কূটনৈতিক সম্পর্ক যেহেতু এখন চলেই আসলো কথাটা, আমরা জানি যে গত কয়েক বছরে কিন্তু চায়নার সাথে একটা ট্রেড ওয়ার চলছে ইউএস এর, এবং এই ট্রেড ওয়ারের কারণে কিন্তু বাংলাদেশ মানে এখান থেকে কিছু বেনিফিট নিতে পারে। যেমন অনেক অনেক ফ্যাক্টরি যারা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যেগুলো চায়নাতে ছিল আমেরিকান কোম্পানির, তারা কিন্তু চায়না ছেড়ে অন্য জায়গায় খুঁজছিল যে কোথায় যাবে। সো এখানে বাংলাদেশ ওয়াজ আ কন্টেন্ডার, ইন্দোনেশিয়া ওয়াজ আ কন্টেন্ডার, ইন্ডিয়া ওয়াজ আ কন্টেন্ডার। তো বাংলাদেশ এটার অ্যাডভান্টেজটা নিতে পারছিল। আমার মনে হয় এই ধরনের ট্রেড ওয়ার হয়তো কিছুটা হয়তো প্রশমিত হবে, কিন্তু যে খুব একটা ভালো হয়ে যাবে ইউএস এর সাথে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে তা হয়তো না। সো এই অ্যাডভান্টেজটা আমাদের হয়তো আরো কিছুদিন হয়তো থাকবে। তো সেইটা যাতে বাংলাদেশ নিতে পারে সেই অ্যাডভান্টেজটা, সেটার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার। আর আরেকটা হচ্ছে যে কথা বলছি যে মায়ানমারের সাথে আমাদের মানে ইউএস এর যে সম্পর্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও এখানে খুব একটা আমি অপটিমিস্টিক না, তার কারণ হচ্ছে যে মায়ানমারকে মনে হয় না চটাতে চাইবে ইউএস, বিকজ মায়ানমারকে দিয়ে চায়নাকে একটা ব্যালেন্স করার একটা ব্যাপার আছে। এবং মায়ানমারে কিন্তু অনেক ব্যবসা আছে, বিকজ এটা এখানে তো একটা গ্রিন ফিল্ড একটা সিচুয়েশন। সো এই ব্যবসা ধরার জন্য মায়ানমারকে মনে হয় না কোন রকম ভাবে তারা মানে তাদের সম্পর্কটা নষ্ট করবে মায়ানমারের সাথে। সো এটা একটা আমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করতে পারবো? হ্যাঁ প্লিজ আপু বলুন। হ্যাঁ, আরেকটা যেটি আসলে আলমাস ভাই বলছিলেন যে একটু অ্যাড করতে চাই এটার সাথে, যে বাংলাদেশে কিন্তু আসিয়ান কান্ট্রিতে ঢোকার একটি সুযোগ আসছিল, যেটা আমরা দেখছি যে ভিয়েতনাম বা মায়ানমার মানে তারা যে সুবিধাগুলো পাচ্ছে, এই যে ট্রেড ওয়ারের যে সুবিধাগুলো মেইনলি কিন্তু আসলে সাউথ এশিয়া যখন চলে আসছে আসিয়ান কান্ট্রি যেগুলো আছে তারাই মেইনলি পাচ্ছিল। কিন্তু কোনো একটি কারণে এই বিভিন্ন আসলে কূটনৈতিক সম্পর্কগত বিভিন্ন ধরনের ডিফিসিয়েন্সির কারণে কিন্তু আসিয়ানের কান্ট্রিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়নি। তো এখনো কিন্তু এই সুযোগটা আসলে চলে যায়নি। এখনো যদি বাংলাদেশের আসলে সেই সুযোগ থাকে, কারণ আমরা সবসময় জানি যে বাংলাদেশ ইটস এ ভেরি অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফরেন ইনভেস্টমেন্টের জন্য। তো কাজে এই ট্রেড ওয়ারের সুযোগটা নিতে হলে কিন্তু আমাদেরকে আসিয়ানে অন্তর্ভুক্ত হওয়াটাও আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি।
জি, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উত্থাপন করলেন। আলমা স্যার, আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাইবো যে ডিজিটাল বিজনেসের ফিউচারটা আপনি কিরকম দেখছেন এই মুহূর্তে, যদি একটু বলতেন। ডিজিটাল বিজনেসের ফিউচার তো আমরা গত 7 মাসে একটা জিনিস দেখেছি যে আমাদের জীবনযাত্রার প্রতিটি স্তরে আমরা কিন্তু এই ডিজিটাল টেকনোলজি, আইসিটি এগুলো ব্যবহার করেছি। আমরা যে আজকে এই কথাগুলো বলছি, এখানেই কিন্তু আমরা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। আমরা টেকনোলজি দিয়ে কিন্তু যুক্ত হয়েছি। আমাদের একই রকম ভাবে আমরা ব্যবসা বাণিজ্য করেছি। সরকার কিন্তু টেকনোলজি দিয়ে তারা সরকার চালিয়েছেন, ব্যাংকিং হয়েছে, টেলিমেডিসিন হয়েছে, সবকিছুই কিন্তু টেকনোলজি নির্ভর হয়েছে। সো এইখানে আমাদের এই ডিজিটাল টেকনোলজির যেহেতু সবাই রিয়েলাইজ করেছে গুরুত্বটা, আমি কিন্তু এটার শুধু বৃদ্ধিটাই বা প্রসারটাই কিন্তু সামনে দেখতে পাচ্ছি। এবং জি, মনে হয় স্যারের ইন্টারনেটে একটু ডিস্টার্ব করছে। স্যার আবার আসুক, আমাদের সাথে যুক্ত হোক। আমাদের সাথে জসীমউদ্দিন মাসুম আছেন। একটু জেনে নিতে চাইবো যে স্যার, আপনি কি আলমা স্যার কি আপনার যুক্ত হতে পেরেছেন আমাদের সাথে? আমি একটু ওনার সাথে একটু যোগ করতে চাই, ইফ ইউ অ্যালাউ। জি, বলুন। আচ্ছা, আমরা আসলে আজকে সমসাময়িক একটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, দেখুন এখন থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নির্বাচন যতখানি আগ্রহ পেত, এখন আমরা 2020 সালে যে নির্বাচনটি দেখলাম, আমার মনে হয় যে মিডিয়া যেভাবে কভার করেছে, আজকের সংবাদপত্রগুলো দেখেন এবং গত 5-6 দিনের যে মিডিয়া কভারেজ, তাতে দেখা যায় যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ, অর্ধেকের বেশি মানুষ যারা শিক্ষিত জনগোষ্ঠী, তারা কিন্তু সবাই মার্কিন এই নির্বাচনের সাথে জড়িত হয়েছে। প্রশ্নটি হয়েছে এভাবে যে তাদের একটা সমর্থন কোনো আমরা জায়গায় আমরা দেখেছি যে সেখানে তারা এন্টারটেইনমেন্ট করছে, নিজেরা খাদ্য বিতরণ করছে, এই ধরনের সংবাদও এসেছে। এই ব্যাপারটি কেন, এটি কিন্তু একটু ভাববার বিষয় আমাদের এখানে আছে যে সাউথ এশিয়ান কান্ট্রি গুলাতে এফডিআই যখন হচ্ছে, বিভিন্ন ইউরোপিয়ান এবং আমেরিকান এফডিআই যেগুলা, সেগুলো হওয়ার ক্ষেত্রে কিন্তু কয়েকটি বিষয় এখানে কাজ করে। সেটি হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে গত 6 থেকে 7 বছরে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং সেখানে আমাদের যে রেভিনিউ ইনভেস্টমেন্ট, সেই বিষয়গুলো যদি আমরা একটু কনসিডার করি, তাহলে দেখব যে চীন তার চায়নাতে যে ইনভেস্টমেন্টটা যেত, আমেরিকার সাথে যে চায়নার যে বাণিজ্যের যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা এখন তারা যেভাবে এখন থেকে 10-15 বছর আগে চায়নার সাথে আমেরিকার সম্পর্কটাকে দেখেছে, এখন বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে ঠিক ওই হাইটে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটাকে দেখতে। কি জন্য? যে চীন কিন্তু তার শ্রম বাজার, তার যে ইনফ্রাস্ট্রাকচার, এই জায়গাগুলো কিছু কিছু বাণিজ্য সূচকে সে কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের হাতে এখন একটা নতুন সুযোগ এসেছে। সেটা শুধু অভিবাসন করে যে কিছু মানুষ সেখানে ইমিগ্রান্ট হয়ে যাবে, এই বিষয়টা এরকম জায়গাটা এখনো সীমাবদ্ধ নাই। এখন ব্যাপারটি অনেকটা এরকম হয়ে গেছে যে বাংলাদেশ কিভাবে নতুন নতুন ব্যবসায় যুক্ত হবে। যেমন আমাদের আলমাস ভাই বলছিলেন যে আইটি প্রোডাক্টে বাংলাদেশ এখন থেকে 5-7 বছর আগেও চিন্তা করতো না যে এত বড় একটা বাজার তৈরি হয়ে যাবে ইভেন আমেরিকার মতো জায়গাতে। তো সেক্ষেত্রে ভারতকে টেক্কা দিয়ে যে বাংলাদেশ এখন অনেক বড় একটা বাজার তৈরি করতে পেরেছে আমেরিকাতে, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় জো বাইডেনের মতো একজন ইউনিল্যাটারাল মেন্টালিটির মানুষ, যিনি যদিও সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট আজকে ইলেক্টেড আমরা জানতে পেরেছি, তো ওনার যে নীতি পদ্ধতিগুলো, যে আমাদের লয়ার আপু যিনি যেভাবে বললেন, যে নীতি পদ্ধতি কিন্তু টোটাল এফডিআই কে অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশ শুধু যে ইমিগ্রেশন নিয়ে ভাববে যে আরো 2 লাখ লোক চলে যাবে এই 4 বছর সময়ের মধ্যে, ব্যাপারটি এর ভেতরে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে এখন আমেরিকার সাথে ব্যবসা করতে হবে। সেই মানসিকতা যদি যেতে চায়, তাহলে পরে তাদের যে পলিসি, তারা যে কতখানি ডিউটি ফ্রিতে থাকবে, তারা আমাদের আরএমজির ব্যাপারে কতটুকু উদার হবে, কি আদৌ উদার হবে কিনা। কারণ জো বাইডেন আগেও তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন যখন আমাদের জিএসপিটা ক্যান্সেল হয়ে যায়।
তো সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে বার্গেনিং করতে গেলে বাংলাদেশ এখন শুধু তাকিয়ে থাকার কিন্তু একটা দেশ নয়, বাংলাদেশ কিন্তু একটা বার্গেনিং করার মতো পজিশনে এসেছে। কারণ আমাদের শ্রম বাজার, আমাদের শ্রম শক্তি, এটা কিন্তু কিছুদিন পরে এমন দেখা যাবে যে বাংলাদেশ থেকে বাইরের অভিবাসন কমতে থাকবে, কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট সূচকগুলো তাই বলছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ওই চেঞ্জিং মেন্টালিটি, হ্যাঁ, জাতি হিসাবে যদি আমরা আমেরিকার সাথে, কারণ আমি আমার এই কনভেনশন ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখতে পাই যে ইউরোপিয়ান অনেক মানুষ আসে, চায়নারা তো এখানে যে কোনো একটা এক্সিবিশন যখন হয় 50%, 400-500 চায়নারা থাকে। সেখানে আমরা খুবই কম দেখা যাচ্ছে হয়তো 20 জন 25 জন আমেরিকান আছে। সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে এখন যদি আমরা ওই মার্কেটিংটা করতে থাকি যে আমেরিকানদেরও আসতে হবে, ইনভেস্টমেন্ট করতে গেলে আসতে হবে, বা তাদেরকে মার্কেট তৈরি করতে গেলে আসতে হবে, সেই বিষয়গুলোকে প্রসার করা প্রয়োজন। আমি একটু জাস্ট কমপ্লিমেন্ট। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি একটু সংক্ষেপে জেনে নিতে চাইবো সারা কামাল আপনার কাছ থেকে TOYP অ্যাওয়ার্ড সম্পর্কে যদি একটু বলতেন সংক্ষেপে। আসলে TOYP আমি এটা আগে মেনশন করিনি, আমাদের কিন্তু হেডকোয়ার্টারটা হচ্ছে সেন্ট লুইস আমেরিকাতে। আমাদের কিন্তু TOYP যে কনসেপশনটা এটা হয় 1983 তে, এবং এটা কিন্তু আপনার JCI USA থেকে এটা চলে আসে। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ফলো করি। সো এটা হচ্ছে 10 ইয়াং আউটস্ট্যান্ডিং পারসন, এবং এটা হচ্ছে 10টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার বিজনেস, ইকোনমিক এন্ড এন্টারপ্রেনার অ্যাকমপ্লিশমেন্ট, পলিটিক্যাল, লিগ্যাল এন্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার, academic leadership or accomplishment, cultural achievement, moral or environmental leadership, contribution to children, world peace or humanitarian voluntary leadership, scientific and technology development, and personal improvement or accomplishment or medical innovation. So আমাদের কিন্তু JCI বাংলাদেশ আপনার last couple of years থেকে আমরা TOYP টা in a grand way আমরা করি, because this is a place যেখানে আমরা actually celebrate করি এই 10টা ক্যাটাগরিতে, because এমন একটা অ্যাওয়ার্ড যেটা actually 10টা ক্যাটাগরিতে ভাগ করা আছে এবং প্রতিটা সেক্টর থেকে কাউকে না কাউকে আমরা রিকগনাইজ করি। এবং এটার one of the main criteria হচ্ছে you have to be between 18 to 40, so 18 থেকে 40 এর মধ্যে আপনার বয়স হতে হবে। এবং আমরা নমিনেশন ওপেন করি থ্রু আউট দ্য বাংলাদেশ, এবং আমরা যে নমিনেশন গুলো রিসিভ করি বেসড অন দ্যাট আমরা এখান থেকে 10 জন সিলেক্ট করি। আমাদের ফিউ অফ দ্য পাস্ট উইনার্স অফ TOYP, Shakib Al Hasan, Tasan, then there is Naim Razak MP, then also the Deputy Minister of Education, then there is Nafisa Kamal. So প্রতিটা বছরে আমরা এরকম দিয়ে থাকি বিভিন্ন ক্যাটাগরিতে। সো এবারও আমাদের হবে ইনশাআল্লাহ on 14th of November. So thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আমি এবার একটু মিতি পারবেন আপনার কাছে জানতে চাই। মিতি সার্জন আমাদের সাথে আছে, কর্পোরেট ব্যক্তিত্ব। আমি একেবারে খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো আপনার কাছ থেকে যে ল এর ভূমিকাটা কি আসলে এই প্রপার বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ছোট করে যদি বলতেন। ল এর তো ভূমিকা মানে সবকিছুতেই তো ল, আপনি যাই করবেন ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তো আসলে ল। তো কাজে পুরো বিজনেসটাই তো আসলে বিভিন্ন কমার্শিয়াল ল এবং সবকিছুর উপরে ডিপেন্ড করে। তো পুরোটাই আসলে আমি বলবো যে ল এর ভূমিকা যে কোনো কিছু, কারণ আপনি যে কোনো একটি ব্যবসা শুরু যখন করছেন সেই শুরুর থেকে আপনি যত ছোট করে শুরু না করেন না কেন, সেই শুরুর থেকেই কিন্তু আপনাকে সমস্ত লিগ্যাল প্রসিডিওর মেনে সেই ব্যবসাটি আসলে সূচনা করতে হবে। তো তারপরে প্রত্যেকটি স্টেপে সেটি আপনার যখন এক্সপ্যানশন হচ্ছে, সেটি আপনি অপারেট করছেন মার্কেটে, তো প্রত্যেকটি ক্ষেত্রেই তো আসলে আপনার প্রত্যেকটি যে কমপ্লায়েন্ট হতে হবে, আপনাকে সমস্ত ল মেনে করতে হবে। তো আসলে লটাই তো আসলে পুরো মানে জিনিস যে কোনো ব্যবসার ক্ষেত্রে আসলে এটি অত্যন্ত। এই প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই যে এখন আমরা দেখছি ডিজিটালাইজড হয়ে গেছে, ই কমার্স থেকে শুরু করে এই বিজনেস গুলো এখন আস্তে আস্তে ফ্লারিশ করছে এবং আমরা নিউ নর্মাল এমনটাই দেখতে পাবো। সেক্ষেত্রে কি আসলে প্রপার লর কি এখানে আপনার ইনকর্পোরেশনটা যদি একটু বলতেন। জি আমি একটু বুঝতে পাইনি আবার। যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্রমোশনের ক্ষেত্রে বা ই কমার্সের ক্ষেত্রে আমরা ল কে কোথায় আসলে দেখতে পাই, বা ল এর হেল্পটা আমাদের কখন লাগবে একটু যদি বলতেন। জি একদম খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একটু খুব ওপেন কোয়েশ্চেন করেছেন, এখানে এত এরিয়া আমি কি বলবো মানে স্পেসিফিক্যালি বুঝতে পারছি না। যদি আপনি যেহেতু এখানে যে ডিজিটাল এই এরিয়াতে শুধু আপনি বললেন যে একেবারে শুরু যখন করতে যাই, যে আমাদের দেখুন এই প্যান্ডেমিকে যখন থেকেই আপনার মানে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করাটা এত বেশি হারে বেড়ে গেল, তখন থেকেই কিন্তু আপনি দেখুন যে প্রত্যেকটি বিষয়ই আসলে যে আপনি একটি অনলাইনে ব্যবসা করবেন কি করে করবেন, সেক্ষেত্রে আসছে যে ল। তো আপনি একজন মানে যে ব্যবসা করছেন
তাকেও যেমন সমস্ত কিছুর সাথে কমপ্লাই করতে হচ্ছে, একজন ব্যক্তি যিনি সেই সেবা নিচ্ছেন তাকেও কিন্তু, তারও কিন্তু দেখুন আইনের অধীনে তাকেও বিভিন্ন ধরনের রাইটস দেওয়া হচ্ছে, আইনের অধীনে তার বিভিন্ন ধরনের প্রোটেকশন কিন্তু রয়ে গিয়েছে। তো এই প্রত্যেকটি বিষয়, যেমন আপনি এখানে একটু ছোট করে বলতে পারি যে আমি এখন এই যে এত বেশি একটা আপনার আমরা দেখতে পাচ্ছি বুম হচ্ছে যে ডিজিটাল যে মানে ই কমার্স এই বিষয়গুলো, তো এখানে ধরেন আমি একজন কনজিউমার বা কাস্টমার, তো আমি একজনের কাছ থেকে আপনার সেবা নিচ্ছি বা তার থেকে কিছু পণ্য কিনছি, তো সেখানে যে আমার প্রত্যেকটি রাইট, সেখানেও কিন্তু আমার একটা মানে আইনের আশ্রয় পেতে পারি আমি, সেখানে আমার একটি প্রাইভেসির ব্যাপার রয়েছে, প্রোটেকশনের ব্যাপার রয়েছে, যে ডেটাগুলো আমি প্রোভাইড করছি আরেকজনকে অ্যাজ এ সময় স্বল্পতার কারণে আসলে আমরা পুরো বিশ্লেষণমূলক আলোচনাতে যেতে পারছি না। আপনাদের গেস্ট আজকে যে এনরিচ গেস্ট প্যানেল রয়েছে প্রত্যেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের চ্যানেল আইতে কিছু দিয়েছেন, সেই জন্য আপনারা ভালো থাকবেন।